নমস্কার আপনাদের প্রত্যেককে। আপনাদের সঙ্গে আমি দীপায়ন। দীপায়ন স্পিক্সে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এক আগুন পাখির কথা আপনাদের শোনাবো। এমনই একজন ব্যক্তি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান চালক হিসেবে আজও সমাদৃত হয়ে আছেন। তার বিশ্ব রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। যার যুদ্ধ বিমান দেখলে শত্রুরা ভয়ে কম্পমান হয়ে যেত এবং যার নামকরণ শত্রুরা করেছিল ব্ল্যাক ডেভিল। ইতিহাসের পাতা থেকে তিনি কার্যত হারিয়ে গেছেন। আর আমি আগেই বলেছি যে আমি সমাজবদ্ধ জীব। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া এক একজন নায়ককে আমি আপনাদের সামনে উপস্থাপিত করব প্রজ্জ্বল চেতনার আলোকে। এরিক হার্টম্যান নামটা কজন শুনেছেন? জার্মানিতে তিনি একসময় সমাদৃত ছিলেন, কিন্তু ভারতে তার নাম আমরা কজন শুনেছি? শুনিনি, আমাদের জানতে দেওয়া হয়নি। তার কারণ যে অক্ষশক্তির সাহায্য আমরা গ্রহণ করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে, নেতাজি সুভাষচন্দ্র বসু গ্রহণ করেছিলেন, সেই অক্ষশক্তিকে কার্যত নিকৃষ্ট জীব হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জার্মানি ও জাপানকে কি পরিমাণ গালিগালাজ করা হয়েছে আমাদের দেশে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি করেছে সেটা আমরা প্রত্যেকেই জানি। আর তাই পরাজিত পক্ষের একজন মহানায়ককে কেউ মনে রাখে। আজকে আপনাদের সামনে তার কথাই বলবো। এরিক হার্টম্যান, তার জন্ম 1922 খ্রিস্টাব্দে জার্মানির ওয়ার্টেমবার্গে। এরিক হার্টম্যানের ভাই অ্যালফ্রেড হার্টম্যানও কিন্তু একজন যুদ্ধ বিমান চালক ছিলেন, তবে তিনি ছিলেন Ju-87 স্টুকা, সেই বিখ্যাত জার্মান বোমারু বিমানের চালক, এবং তিনি আফ্রিকায় পোস্টেড ছিলেন। এরিক হার্টম্যান কিন্তু ছিলেন একজন ফাইটার বিমানের চালক। আপনারা যদি যুদ্ধের সেই সময়ের ইতিহাসটা দেখেন তাহলে দেখতে পাবেন যে দুরকম বিমান সেই সময় প্রচলিত ছিল। এখন যেরকম মাল্টিরোল ফাইটার জেট আছে, অর্থাৎ সেই ফাইটার জেট থেকে একই সঙ্গে বোমাবর্ষণ এবং একই সঙ্গে মুখোমুখি আকাশযুদ্ধ করা যেতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা বিমান ছিল, তাদের আলাদা ভূমিকা ছিল। মূলত দুটো শাখায় যুদ্ধ বিমান বিভক্ত ছিল, এক ফাইটার এয়ারক্রাফট, দুই বমার এয়ারক্রাফট। তো এরিক হার্টম্যানের বরাবরই ইচ্ছে ছিল একেবারে আকাশে দাঁড়িয়ে যুদ্ধ করা। ওপর থেকে বোমা ফেলে শত্রুকে ধ্বংস করার মধ্যে তিনি খুব একটা কৃতিত্বের পরিচয় দেখেননি। তিনি যাতে কৃতিত্বের পরিচয় দেখেছিলেন সেটা হচ্ছে একেবারে মুখোমুখি সম্মুখ সমর আকাশে সংগঠিত হবে এবং সেখানে হয় তিনি শত্রুকে নিশ্চিহ্ন করে দেবেন, আর নয়তো শত্রুর সেই বুলেট বা মিসাইলে নিশ্চিহ্ন হয়ে যাবেন, হারিয়ে যাবেন আকাশে। এরিক হার্টম্যান এই মনোভাবের পিয়াসী ছিলেন এবং তার জন্য প্রথম থেকেই তিনি ফাইটার এয়ারক্রাফট পাইলট হিসেবে নিজেকে তৈরি করতে শুরু করেন। সর্বপ্রথমে তিনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন ন্যাশনাল পলিটিক্যাল ইনস্টিটিউট অফ এডুকেশন। আমরা প্রত্যেকেই যে সময়ের কথাটা আজকে আলোচনা করব, আমি বলবো আপনাদের, সেই সময়টা ছিল নাৎসি জার্মানি, অর্থাৎ অ্যাডলফ হিটলারের রাজত্বে সেই সময় জার্মানি অগ্রগতির শিখরে উপনীত হচ্ছে। এবং যে ইনস্টিটিউশনটার কথা আমি বললাম সেই ইনস্টিটিউশন বুঝতেই পারছেন যে নাৎসি মতাদর্শেই পরিচালিত ছিল এবং এরিক হার্টম্যান সেই শিক্ষা প্রতিষ্ঠানে যান এবং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। সর্বপ্রথম তিনি গ্লাইডার হিসেবে, অর্থাৎ যে বিমানের কোনো ইঞ্জিন থাকে না, একেবারে প্রথম পর্যায়ে যে ইঞ্জিনবিহীন বিমান চালাতে দেওয়া হয় একজন বৈমানিককে, তাকে গ্লাইডার বলে। সেই গ্লাইডার এয়ারক্রাফটে সর্বপ্রথম এরিক হার্টম্যানের প্রশিক্ষণ শুরু হয় এবং মাত্র 14 বছর বয়সে হিটলারস ইউথ, অর্থাৎ হিটলারের নিজস্ব যে যুববাহিনী ছিল, যুব সংগঠন ছিল নাৎসি জার্মানির, সেই যুববাহিনীর গ্লাইডিং ইন্সপেক্টর হিসেবে এরিক হার্টম্যান নিজের কেরিয়ার শুরু করেন। এবং তারপর কি হলো আসুন জেনে নিই সেই ইতিহাসটা। জার্মানির সেই সময় থেকে শুরু করে এখনো অবধি যে যুদ্ধ বিমানের বাহিনী ছিল বা আছে তাকে বলা হয় লুফটওয়াফে, এবং সেই লুফটওয়াফে আর যেটা বেসরকারি বিমানের সংস্থা তাকে বলা হয় লুফটহানসা। লুফটওয়াফে যুদ্ধ বিমান, লুফটহানসা বেসরকারি বিমান।
সেই নাম এখনো প্রচলিত আছে। তো এরিক হার্টম্যান কখনোই কিন্তু সিভিল এভিয়েশনে যেতে আগ্রহী হননি। সব সময় তিনি চেয়েছেন সেই আকাশপথে যুদ্ধ করার। সুতরাং মিলিটারি এভিয়েশনে ভর্তি হতে গেলে বিভিন্ন রকম প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়, এবং নাৎসি জার্মানি ভীষণ কড়া ছিল প্রশিক্ষণের ব্যাপারে। মিলিটারিস্টিকলি নাৎসি জার্মানি সেই সময় পৃথিবীর 1 নম্বর সামরিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র ছিল। তো 1940 খ্রিস্টাব্দে এরিক হার্টম্যান সর্বপ্রথম লুফটওয়াফেতে ভর্তি হন। 2 বছর ধরে চলে তার অক্লান্ত পরিশ্রম, এবং 2 বছর বাদে 1942-এ সর্বপ্রথম তিনি যুদ্ধে যাওয়ার ছাড়পত্র লাভ করেন। অক্টোবর 1942 এরিক হার্টম্যানকে JG-52 অর্থাৎ এই নামের যে বিমান বাহিনী ছিল সেই বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করলেন অ্যাডলফ হিটলার। এবং এই সময় সর্বপ্রথম এরিক হার্টম্যান তার মানস সন্তানের সাথে পরিচিত হলেন। মানস সন্তান অর্থাৎ অন্তরে যিনি সন্তান হিসেবে প্রথিত হয়ে যাবেন তার আগামী দিনগুলো। সেই সন্তান কিন্তু কোনো জীবিত মানুষ নয়, একটা বিমান। সেই বিমানই হয়ে ওঠে এরিক হার্টম্যানের কাছে সন্তান সম। সেই বিমানের নাম মেসারশমিট 109। এই ভিডিওতে এমন অনেক নাম আমি উচ্চারণ করব যে নামগুলো প্রকৃত অর্থে জার্মান নাম। আপনারা বুঝতেই পাচ্ছেন যে জার্মানিকে কেন্দ্র করেই আমার এই ভিডিও উপস্থাপিত হচ্ছে, সুতরাং নামগুলো একটু কিন্তু খটোমটো থাকবে। তো মেসারশমিট 109 অর্থাৎ সংক্ষেপে যাকে এমি 109 বা BF 109 বলা হতো, সেই এমি 109 ফাইটার এয়ারক্রাফট সেই সময় ছিল পৃথিবীর সর্বোৎকৃষ্ট ফাইটার এয়ারক্রাফট। পিস্টন ইঞ্জিন, সেই সময় জেট এয়ারক্রাফট প্রচলিত হয়নি। জেট এয়ারক্রাফট জার্মানি সর্বপ্রথম প্রচলন করবে, সে ঘটনায় আমি পরে আসছি। তো এমি 109-এর সঙ্গে এরিক হার্টম্যানের পরিচয় ঘটল নভেম্বর 1942, অর্থাৎ চাকরিতে নিযুক্ত হওয়ার মাত্র 1 মাস বাদেই এরিক হার্টম্যান তার প্রথম শত্রু বিমান ধ্বংস করেন। এখানে আমি একটা কথা বলে রাখি যে এরিক হার্টম্যান তার সমগ্র কর্মজীবনের একেবারে 90% কাটিয়েছেন ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব সীমান্তে। আপনারা প্রত্যেকেই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে 2টো ফ্রন্টে লড়তে হয়েছিল। একদিকে পূর্ব সীমান্তে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং অন্যদিকে পশ্চিম সীমান্তে আমেরিকা, ব্রিটেন এবং তাদের যে তল্পিবাহক রাষ্ট্র সেগুলো ছিল। সুতরাং সমগ্র কর্মজীবনে এরিক হার্টম্যান পূর্ব সীমান্তে অবস্থান করেছেন, এবং সেই কারণে এরিক হার্টম্যানের শিকার হয়েছে অধিকাংশ ক্ষেত্রে রুশ যুদ্ধ বিমান। নভেম্বর 1942-এ সর্বপ্রথম IL-2 অর্থাৎ ইলিউশিন 2 রুশ যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলেন এরিক হার্টম্যান। এটা বলা যেতে পারে তার ডেবিউ, এবং এই সময় থেকেই শুরু হলো এরিক হার্টম্যানের জয়যাত্রা। 1 এপ্রিল 1943, আপনারা বুঝতেই পারছেন যে সময়ে এরিক হার্টম্যান কার্যত শত্রুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন, সেই সময়েই কিন্তু নাৎসি জার্মানি ক্রমশ পরাজয়ের সম্মুখীন হচ্ছে। নাৎসি জার্মানি পরাজয়ের সম্মুখীন হচ্ছে, কিন্তু একক বীর যোদ্ধা হিসেবে এরিক হার্টম্যান লড়ে যাচ্ছেন তার পিতৃভূমিকে রক্ষা করার জন্য। এবং এই 1943 খ্রিস্টাব্দে এরিক হার্টম্যান পোস্টেড হলেন তামান এয়ারফিল্ডে, এবং এরপর একে একে তিনি কার্চ, সারাবুজ, সাকি, কিরবস্কে ইত্যাদি একাধিক যুদ্ধক্ষেত্রে সাফল্যের সঙ্গে শত্রুকে কার্যত ধ্বংস করতে থাকলেন একার হাতে। শত্রু এতটাই ভীত হলো যে সেই সময় রাশিয়ানরা এরিক হার্টম্যানের নামকরণ করল ব্ল্যাক ডেভিল। তাদের কাছে এরিক হার্টম্যান ডেভিলই ছিলেন, ডেভিল অর্থাৎ শয়তানের নামান্তর। কিন্তু এরিক হার্টম্যান তার নিজের পিতৃভূমির কাছে আদ্যন্ত দায়বদ্ধ একজন মানুষ ছিলেন। শেষ দিনও অপারেশন সিটাডেল, ব্যাটেল অফ কার্স্ক, এই যুদ্ধগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কার্যত নির্ণায়ক যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধগুলোতে দেখা যাচ্ছে যে জার্মানি জয়লাভ না করলেও এককভাবে এরিক হার্টম্যান কিন্তু যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, এবং এরিক হার্টম্যানের যুদ্ধ বিমানের সামনে রুশরা কার্যত দাঁড়াতেই পারেননি। এরিক হার্টম্যান বা তাদের ব্ল্যাক ডেভিলের সামনে দাঁড়ানোর অর্থ ছিল একেবারে নিশ্চিত মৃত্যু। এভাবে ইউক্রেনের যুদ্ধেও এরিক হার্টম্যান রুশ যুদ্ধ বিমানকে ক্রমশ ধ্বংস করতে থাকে।
7ই জুলাই 1943 এই দিনটি এরিক হার্টম্যানের জীবনের অত্যন্ত স্মরণীয় একটি দিন। এই দিন একই দিনে তিনি সাতটি রুশ যুদ্ধ বিমান ধ্বংস করেন এবং তার শিকার ছিল মূলত IL-2 এবং ল্যাগ-5 রুশ যুদ্ধ বিমান। এবং এই যুদ্ধ বিমানগুলো ধ্বংস করার ক্ষেত্রে এরিক হার্টম্যান একেবারে অনায়াস দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এরিক হার্টম্যানের যে ME-109 ফাইটার এয়ারক্রাফট ছিল, সেই ফাইটার এয়ারক্রাফটের মূল অস্ত্র ছিল 20 মিলিমিটার ভেলোসিটি সম্পন্ন MG-151 কামান। এই MG-151 কামান এতটাই বিধ্বংসী ছিল যে শত্রু বিমানের গায়ে লাগা মাত্র সেই বিমান সম্পূর্ণ চলৎশক্তিহীন হয়ে পড়ত। এবং আপনাদের একথা জানিয়ে রাখি যে অন্য সমস্ত ফাইটার এয়ারক্রাফট এসদের থেকে এরিক হার্টম্যানের লড়াইয়ের যে স্ট্র্যাটেজি বা কৌশল তা সম্পূর্ণ আলাদা ছিল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এরিক হার্টম্যান কি করতেন? শত্রু বিমানের মুখোমুখি হওয়ার জন্য তিনি কোনো আড়াল খুঁজতেন না। শত্রু বিমানের একেবারে প্রায় সামনে নাকের ডগায় পৌঁছে যেতেন এবং একেবারে সামনে থেকে তিনি তার এই MG-151 কামানের অগ্নিবর্ষণ শুরু করতেন বিপক্ষ শত্রু বিমানের উপর। সুতরাং এর মধ্য দিয়ে যখন সেই শত্রু বিমান এরিক হার্টম্যানের মুখোমুখি হতো তখন সেই বিমানের ধ্বংস নিশ্চিত ছিল। তবে অন্যদিক থেকে এটাও সত্য যে উল্টো দিকে যারা থাকতেন তারাও কিন্তু প্রশিক্ষিত পাইলট। সুতরাং তারা এরিক হার্টম্যানকে একেবারে বিনা যুদ্ধে ছেড়ে দেবেন এবং নিজেরা মৃত্যুবরণ করবেন এটা ভাবার কোনো কারণই ছিল না। সুতরাং এই কৌশলে এরিক হার্টম্যানের চূড়ান্ত জীবনের ঝুঁকি ছিল, কারণ উল্টো দিক থেকে আসা সেই কামানের গোলা বা মেশিন গানের গুলি এরিক হার্টম্যান যদি এড়িয়ে যেতে না পারেন তাহলে কিন্তু এরিক হার্টম্যানেরও মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু তিনি এমন এক সর্বোচ্চ দক্ষতায় নিজেকে উত্তীর্ণ করেছিলেন যে শেষ দিন অবধি শত্রুরা এরিক হার্টম্যানের কোনো নাগাল কোনোভাবে পায়নি। এরিক হার্টম্যানের বিমান একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে প্যারাশুটে করে অবতরণ করতে হয়েছে, কিন্তু এরিক হার্টম্যান অক্ষত থেকে গেছেন। এবং এই জুলাই মাসেই আরো একটি দিনে এরিক হার্টম্যান একদিনে 21টা রুশ যুদ্ধ বিমান ধ্বংস করেন। এটা সর্বকালীন রেকর্ড। আজ পর্যন্ত কোনো যুদ্ধ বৈমানিক এরিক হার্টম্যানের রেকর্ড ছুঁতে পারে। 20 সেপ্টেম্বর 1943 এই দিনটিতে এরিক হার্টম্যান 100তম শত্রু বিমানকে ধ্বংস করলেন। অর্থাৎ এরিক হার্টম্যান এই দিনই সেঞ্চুরি পার করে গেলেন এবং তার হাতে রুশ যুদ্ধ বিমান যেভাবে ছিন্ন ভিন্ন হচ্ছিল তাতে জোসেফ স্টালিন অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং হার্টম্যানকে কিভাবে প্রতিহত করা যায় তার কৌশল সাজাতে থাকলেন। কিন্তু হার্টম্যান, আগেই বলেছি, একজন আগুন পাখি। তার সমগ্র দেশ, সমগ্র পিতৃভূমি বিপর্যয়ের শিকার হচ্ছে, কিন্তু তিনি এককভাবে লড়ে যাচ্ছেন এক অসম যুদ্ধ। 10 জানুয়ারি 1944 নভক্রাসনেতে এরিক হার্টম্যান পোস্টেড হলেন। 1944 আপনারা বুঝতেই পারছেন যে তখন নাৎসি জার্মানি এবং সমগ্র অক্ষশক্তিরই কার্যত চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতি। সেই পরিস্থিতিতে এরিক হার্টম্যান তার অসামান্য দক্ষতায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া এই 3টে বৃহৎ শত্রুপক্ষকে কার্যত সন্ত্রস্ত করে তুলছেন। এরপর আসলো ফেব্রুয়ারি মাস 1944 খ্রিস্টাব্দের। এর আগে আমি বলেছিলাম 1943 সেপ্টেম্বরে 100টি যুদ্ধ বিমান সর্বমোট ধ্বংস করেছিলেন এরিক হার্টম্যান। 1944 ফেব্রুয়ারি অর্থাৎ 1 বছরেরও কম সময়, সেই কয়েক মাসের মধ্যে এরিক হার্টম্যানের শিকার দাঁড়ালো একেবারে ডাবল, অর্থাৎ সর্বমোট 200 যুদ্ধ বিমান এরিক হার্টম্যান ধ্বংস করলেন এবং রুশদের কার্যত হাহাকার পড়ে গেল এরিক হার্টম্যানের জন্য। 1944 মে মাসেই এরিক হার্টম্যান পোস্টেড হন রোমানিয়ার সীমান্তে এবং প্রথম থেকেই অধিকাংশ ক্ষেত্রে 90% ক্ষেত্রে এরিক হার্টম্যানের শিকার হয়েছে রুশ যুদ্ধ বিমানগুলো, কারণ তিনি ইস্টার্ন ফ্রন্টে অবস্থান করতেন। কিন্তু এই সময় আমেরিকার বিমান বাহিনী রাশিয়াকে সাহায্য করার জন্য ইস্টার্ন ফ্রন্টে গমন করে এবং সেই কারণে আমেরিকাও কিন্তু এরিক হার্টম্যানের বিধ্বংসী যুদ্ধ কৌশল থেকে রক্ষা পায়। তিনি এই একদিনে এক সময় 5টা আমেরিকান
সেই বিখ্যাত ফাইটার এয়ারক্রাফট P-51 মুস্টাং, সেই P-51 মুস্টাং একটা দুটো নয়, পাঁচটা P-51 মুস্টাংকে এরিক হার্টম্যান একা সম্পূর্ণ নিজের হাতে ধ্বংস করলেন। 15ই আগস্ট 1944 এরিক হার্টম্যান সর্বমোট 300টি যুদ্ধ বিমান ধ্বংস করার রেকর্ড অতিক্রম করলেন, এবং এই সময় থেকে এরিক হার্টম্যান যে রেকর্ডটা তৈরি করতে থাকলেন, আজ পর্যন্ত এই 2025-এ দাঁড়িয়ে সেই রেকর্ড কার্যত আনব্রোকেন থেকে গেছে, কেউ তার রেকর্ড ছুঁতে পারে। 300টি যুদ্ধ বিমান ধ্বংস করার পর 24শে আগস্ট 1944 অ্যাডলফ হিটলার তার রাস্টেনবার্গ হেডকোয়ার্টারে এরিক হার্টম্যানকে ডেকে পাঠালেন, এবং জার্মানির সর্বোচ্চ সামরিক সম্মান আয়রন ক্রস উইথ ওক লিভস, সোর্ডস অ্যান্ড ডায়মন্ড, এই পুরস্কারে এরিক হার্টম্যান ভূষিত হলেন। জার্মানির অত্যন্ত সম্মানের একটি সামরিক পুরস্কার হচ্ছে আয়রন ক্রস, যেটা অ্যাডলফ হিটলার নিজেও প্রথম বিশ্বযুদ্ধের সময় পেয়েছিলেন। কিন্তু এই আয়রন ক্রসেরও বিভিন্ন ভাগ আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আছে। ফার্স্ট ক্লাস আয়রন ক্রস যারা পান তাদের মধ্যেও ভাগ আছে। কেউ পান আয়রন ক্রস উইথ ওক লিভস, কেউ পান আয়রন ক্রস উইথ ওক লিভস অ্যান্ড সোর্ডস, এবং সর্বোচ্চ কৃতিত্বের যারা স্বাক্ষর রাখেন তারাই একমাত্র পান আয়রন ক্রস উইথ ওক লিভস, সোর্ডস অ্যান্ড ডায়মন্ড। এরিক হার্টম্যান সেই বিরল সামরিক সম্মানে ভূষিত হলেন, এবং এই সময়েই জার্মানি একটা নতুন যুগে প্রবেশ করল। জার্মানি সেই সময় বিশ্বের সর্বপ্রথম জেট এয়ারক্রাফটের প্রচলন করল, এবং সেই জেট এয়ারক্রাফট সেই সময় ছিল পৃথিবীর বিস্ময়। মোটামুটি সেই সময় দেখা যাচ্ছে যে ফাইটার এয়ারক্রাফটগুলো ছিল মেসারসমিট 109 কিংবা ব্রিটেনের সুপারমেরিন স্পিটফায়ার কিংবা আমেরিকার P-51 মুস্টাং, এই ফাইটার এয়ারক্রাফটের গতিবেগ মোটামুটি গড়ে 400, 450, 500 কিলোমিটার ছিল প্রতি ঘন্টা। কিন্তু যে জেট এয়ারক্রাফট জার্মানি এইবার আবিষ্কার করলো এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে শুরু করলো, সেই জেট এয়ারক্রাফটের গতি ছিল ঘন্টায় 900 কিলোমিটার। সুতরাং বুঝতেই পারছেন যে আমেরিকা এবং রাশিয়া, ব্রিটেন ছেড়ে দিলাম, ব্রিটেন আমেরিকার লেজুর ছিল, কিন্তু আমেরিকা এবং রাশিয়ার বুকে হৃদকম্প ধরিয়ে দেওয়ার জন্য এই জেট এয়ারক্রাফট ছিল যথেষ্ট। এই জেট এয়ারক্রাফটের নাম হচ্ছে মেসারসমিট 262, অর্থাৎ ME-262। অ্যাডলফ গ্যালান্ড, যিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন ফাইটার পাইলট জার্মানির এবং স্কোয়াড্রন লিডার, সেই স্কোয়াড্রন লিডার গ্যালান্ড সেই সময় এরিক হার্টম্যানকে প্রস্তাব দিলেন যে তুমি যে সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েছে এবং সর্বোচ্চ কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, তার পুরস্কার স্বরূপ ME-262 ফাইটার এয়ারক্রাফটের স্কোয়াড্রনে তুমি সংযুক্ত হও। এই পুরস্কার, এই কৃতিত্ব তোমাকে মানায়। কিন্তু এরিক হার্টম্যান সেই অনুরোধ সম্পূর্ণ নাকচ করে দিলেন। তার কারণ এরিক হার্টম্যানের কাছে আগেই বলেছি যে ME-109 ফাইটার এয়ারক্রাফট শুধু একটা যন্ত্র ছিল না, ছিল তার মানস সন্তান। তার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই ফাইটার এয়ারক্রাফটে তিনি 300 শত্রু বিমান ধ্বংস করেছেন। এই ফাইটার এয়ারক্রাফট যেন তার আবেগ অনুভূতি নিয়ে এরিক হার্টম্যানের অন্তরে অবস্থান করেছে, সেই সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্পের মতো, যে একজন যন্ত্র একসময় কখনো যন্ত্র হিসেবে সীমাবদ্ধ থাকে না, সেই যন্ত্রের এক মানবিক চেতনাও যেন উৎসারিত হয়ে ওঠে। এরিক হার্টম্যানের কাছে ME-109 ছিল ঠিক তাই, এবং সেই কারণে প্রযুক্তিগত দিক থেকে ME-262 অনেক বেশি উন্নত এবং উচ্চ গতিসম্পন্ন হওয়া সত্ত্বেও এরিক হার্টম্যান কিন্তু নিজের মানস সন্তানকে ত্যাগ করলেন না। তিনি ME-109 সেই স্কোয়াড্রনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 10ই সেপ্টেম্বর 1944 একজন যোদ্ধা শুধুমাত্র কি যোদ্ধাই থাকবেন? তার জীবনে কোনো ব্যক্তিগত মানুষ থাকবে না? তার জীবনে কোনো বিশেষ মানুষের প্রতি আবেগ অনুরাগ থাকবে না? এটা অনেকের ক্ষেত্রে হয়তো সত্যি, কিন্তু অনেকের ক্ষেত্রে সত্যিও নয়। এবং সেই কারণে এরিক হার্টম্যান তার দীর্ঘদিনের প্রেমিকা, দয়িতা, বান্ধবী উর্সুলাকে বিবাহ করলেন। এই অনমনীয় যোদ্ধা বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। চলে এলো 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে অন্তিম লগ্ন। 1 থেকে 14 ফেব্রুয়ারি এই 1945-এ JG-53 ফাইটার স্কোয়াড্রনকে এরিক হার্টম্যান নেতৃত্ব দিলেন, এবং এর অনেক আগেই তার নামের আগে মেজর এই
পদবিটা বা উপাধিটা বসে গেছে। মেজর এরিক হার্টম্যান, যিনি আয়রন ক্রস উইথ ওক লিভ সোর্ডস অ্যান্ড ডায়মন্ডে ভূষিত, তিনি এবার হয়ে উঠলেন স্কোয়াড্রন লিডার এরিক হার্টম্যান। মার্চ 1945, এই সময় এরিক 337টি সর্বমোট যুদ্ধ বিমান ধ্বংস করলেন এবং এই সময় আবারও অ্যাডলফ গ্যালান্ট Mi-262 চালানোর জন্য অনুরোধ করলেন এরিক হার্টম্যানকে, কিন্তু এরিক আবারও তার মানস সন্তানের কাছেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 17 এপ্রিল 1945 350টি যুদ্ধ বিমান ধ্বংস করলেন এরিক হার্টম্যান এবং অবশেষে 8 মে 1945 এরিক হার্টম্যান ছুঁলেন সেই সর্বোচ্চ শিখর। 352টি সর্বমোট শত্রু বিমান ধ্বংস করার এক হিমালয় সম উচ্চতায় তিনি উপনীত হলেন এবং আজ পর্যন্ত এই 2025 অব্দি কোনো যুদ্ধ বিমান চালক এরিক হার্টম্যানের রেকর্ড স্পর্শই করতে পারে। এরিক হার্টম্যান সেই 352টি বিশ্ব রেকর্ড নিয়ে আজও উপস্থিত আছেন আমাদের সকলের মধ্যে, বিদেহী হিসেবে হয়তো অবশ্যই, কারণ এক একজন মানুষ তার কীর্তি রেখে যান, এরিক হার্টম্যানও রেখে গেছে। তিনি তার পিতৃভূমিকে ভালোবাসতেন। অ্যাডলফ হিটলার ভুল করেছে না ঠিক করেছে সে প্রশ্নে আজ আমি যাব না, আজকে আমার ব্লগের সেই বিষয় নয়। আমি শুধু এটুকুই বলতে চাই যে এরিক হার্টম্যান তার মহান দেশপ্রেমের চেতনার মধ্যে দিয়ে যুদ্ধ করতেন। যুদ্ধটা শুধুমাত্র তার কাছে একজন মাইনে করা সৈনিক হিসেবে যুদ্ধ চালনা ছিল না, যুদ্ধটা ছিল তার অস্তিত্বে মজ্জায় এবং যুদ্ধটা ছিল তার মানস সন্তানকে সাথে নিয়ে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দিয়ে পিতৃভূমিকে রক্ষা করার এক দৃঢ় সংকল্প। এটাই ছিল তার কাছে যুদ্ধ এবং সেই কারণেই হয়তো এরিক হার্টম্যান সর্বোচ্চ শিখরে উপনীত হতে পারলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো। এরিক হার্টম্যান যেহেতু দীর্ঘদিন পূর্ব সীমান্তে ছিলেন এবং 350টি তার শত্রু বিমানের মধ্যে মোটামুটি 345টি শত্রু বিমানই ছিল রাশিয়ান, তাই এরিক হার্টম্যানের কাছে রাশিয়ানরা শত্রু হিসেবেই চিহ্নিত ছিল। তাদের প্রতি এরিক হার্টম্যানের বিন্দুমাত্র কোনো সহানুভূতি বা সহমর্মিতা ছিল না এবং সেই কারণে এরিক যখন আত্মসমর্পণ করলেন তখন তিনি আমেরিকার কাছে আত্মসমর্পণ করলেন। কিন্তু এই সময় আমেরিকার সঙ্গে রাশিয়ার ইয়াল্টা কনফারেন্সে একটি চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক আমেরিকা বা রাশিয়ার যারা মূল শত্রু, যাদের দ্বারা আমেরিকা এবং রাশিয়ার প্রত্যক্ষ ক্ষতি হয়েছে, সেই শত্রুকে বিচার করবে সংশ্লিষ্ট দেশ, অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে যিনি সর্বাত্মক লড়াই লড়েছিলেন তার তথাকথিত বিচার করবে আমেরিকা, রাশিয়ার ক্ষেত্রে রাশিয়ানরা বিচার করবে। সুতরাং এই চুক্তি অনুসারে এরিক আমেরিকানরা তুলে দিলেন রাশিয়ানদের কাছে। সময়টা 14 মে 1945। 8 তারিখ এরিক হার্টম্যান তার সেই হিমালয় সম উচ্চতায় উপনীত হলেন এবং মাত্র 1 সপ্তাহ বাদে পরিস্থিতির কি অপরিসীম বিপর্যয়, তাকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো রাশিয়ান শিবিরে। রাশিয়ানরা এরিক হার্টম্যানের প্রতিভাকে কুর্নিশ করত, কিন্তু একই সঙ্গে তারা চেয়েছিল এরিক হার্টম্যানকে নিজের দলে টেনে, ঠিক যেভাবে অপারেশন বারবারোসার সেই বিশ্বাসঘাতক সেনাপতি ফ্রেডরিক পাওলাস, যিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন অ্যাডলফ হিটলারের সঙ্গে, সেই ফ্রেডরিক পাওলাস যেভাবে পরবর্তী সময়ে পূর্ব জার্মানিতে বহাল তবিয়তে জামাই আদরে ছিলেন, রাশিয়ানরা ভেবেছিল যে এরিক হার্টম্যানকেও সেভাবে কিনে নেওয়া যাবে। কিন্তু তারা ভুলে গেছিল যে সবাই ফ্রেডরিক পাওলাস হন না, কেউ কেউ এরিক হার্টম্যানও হন। সুতরাং রাশিয়ানদের যে প্রস্তাব ছিল, অর্থাৎ হয় এরিক হার্টম্যান সরাসরি রাশিয়ান এয়ারফোর্সে জয়েন করবেন, নয়তো রাশিয়ার পুতুল সরকার যেটা স্থাপিত হয়েছে পূর্ব জার্মানিতে, সেই পূর্ব জার্মানির এয়ারক্রাফট স্কোয়াড্রনে এরিক হার্টম্যান সংযুক্ত হবে। এই দুটো প্রস্তাবই হার্টম্যান সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, যারা যারা জানেন না তাদের এটা জানা প্রয়োজন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিকে ওই বিজয়ী শক্তি কার্যত ভাগ করে নিয়েছিল। এক ভাগ পেয়েছিল সোভিয়েত ইউনিয়ন, আরেক ভাগ আমেরিকা, আরেক ভাগ ব্রিটেন, আরেক ভাগ ফ্রান্স। অর্থাৎ লুঠের বকরা হিসেবে জার্মানিকে ভাগ করে নিয়েছিল এই বিজয়ী শক্তিরা। সুতরাং মূল দুটো ভাগ ছিল হচ্ছে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি।
পূর্ব জার্মানি ছিল একেবারে কমিউনিস্ট রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এবং পশ্চিম জার্মানি ছিল মূলত আমেরিকার নিয়ন্ত্রণাধীন। আমেরিকার নিয়ন্ত্রণাধীন থাকলেও পশ্চিম জার্মানিতে মত প্রকাশের স্বাধীনতা ছিল, কিন্তু পূর্ব জার্মানিতে একেবারে সেই আয়রন কার্টেন যাকে বলা হয়, অর্থাৎ কমিউনিস্ট লৌহ শৃঙ্খল, সেই লৌহ শৃঙ্খল বা লৌহ জবনিকার অন্তরালে মানুষ বা জার্মানরা নিষ্পেষণের শিকার হতেন। সুতরাং এরিক হার্টম্যানের পক্ষে রাশিয়ানদের প্রস্তাব মেনে নেওয়া সম্ভব ছিল। তিনি প্রস্তাব নাকচ করার সাথে সাথে তার উপর অত্যাচারের খড়গ নেন এবং 1951 খ্রিস্টাব্দে রাশিয়ানরা নানা রকম কুৎসিত অভিযোগে হার্টম্যানকে অভিযুক্ত করলো এবং 25 বছরের কারাদণ্ডে দণ্ডিত করল। ভাবুন একবার, 25 বছর। তার অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে তার পিতৃভূমির জন্য তিনি যুদ্ধ করেছেন, এটাই তার তথাকথিত অপরাধ। আর যে রাশিয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে প্রবেশ করে একেবারে লক্ষ লক্ষ জার্মান তরুণী, যুবতী, মহিলাকে গণধর্ষণে লিপ্ত হয়েছে, সেই রাশিয়ানদের কোনো বিচার হলো না। এটাই বোধহয় বলে ইতিহাসের পরিহাস, অর্থাৎ বিজয়ীদের 7 খুন মাফ। তো যাই হোক, এরিক হার্টম্যানের ভাগ্য কিন্তু খুব একটা প্রতিকূল হলো না, কারণ এই সময় পশ্চিম জার্মানির যিনি চ্যান্সেলর হয়েছিলেন অর্থাৎ কনরাড অ্যাডেনাওয়ার, সেই কনরাড অ্যাডেনাওয়ার পূর্ব জার্মানি এবং রাশিয়ার সঙ্গে ক্রমাগত কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে গেছিলেন, যাতে রাশিয়ানদের হাতে যে সমস্ত জার্মান যুদ্ধবন্দীরা ছিল তারা পশ্চিম জার্মানিতে ফেরত আসতে পারে এবং নতুনভাবে জীবন শুরু করতে পারে। এই কূটনৈতিক কর্মসূচির নাম ছিল হেম কেহরার। সুতরাং কনরাড অ্যাডেনাওয়ারের প্রচেষ্টায় 10 বছর কারাদণ্ড ভোগ করে কোনো অপরাধ ছাড়াই 10টা বছর, এই 1 দশক কারাদণ্ড ভোগ করে এরিক হার্টম্যান ফিরলেন তার পিতৃভূমিতে, অর্থাৎ পশ্চিম জার্মানিতে। পশ্চিম জার্মানিতে ফেরার পর তিনি সাদরে গৃহীত হলেন এবং 1959 থেকে 1962 পর্যন্ত তিনি পশ্চিম জার্মানির যে বিমান বাহিনী ছিল সেই পশ্চিম জার্মানির বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন এবং সময়ের দাবি, কালের দাবি মেনে এবার কিন্তু এরিক হার্টম্যানকে তার মানস সন্তানকে ত্যাগ করতে না হলেও তাকে পাশে রেখে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানের আশ্রয় নিতেই হলো। তার কারণ সময় দ্রুত বদলে যাচ্ছে। এমি 109 নিয়ে যদি 1959-1960-এর দশকে এরিক হার্টম্যান যুদ্ধ করতে যেতেন তাহলে তার ধ্বংস অনিবার্য ছিল, কারণ কাল এবং সময় কারোর জন্য থেমে থাকে না। সুতরাং উন্নত প্রযুক্তির স্যাবার জেট এই সময় পশ্চিম জার্মানির স্কোয়াড্রনে যুক্ত হলো এবং সর্বপ্রথম জেট এয়ারক্রাফটের এই স্কোয়াড্রন এরিক হার্টম্যানের নেতৃত্বে সুচারুরূপে পরিচালিত হতে থাকলো। এরিক হার্টম্যান সর্বপ্রথম এই 60-এর দশকে এসে জেট এয়ারক্রাফট চালালেন এবং নেতৃত্ব দিলেন। তার স্কোয়াডের নাম ছিল JG-71 এবং 1970 পর্যন্ত এরিক হার্টম্যান এই স্কোয়াড্রনের নেতৃত্বে আসীন ছিলেন, কিন্তু তিনি ছিলেন মূলত একজন ঠোঁটকাটা দেশপ্রেমী। উচ্চপদস্থ কর্তারা যদি ভুল সিদ্ধান্ত নিতেন তাহলে এরিক কিন্তু তাদের ছেড়ে কথা বলতেন না, আর এই নির্ভীক স্বভাবের জন্যই এরিক হার্টম্যানকে স্বেচ্ছা অবসরে প্রায় বাধ্য করা হতো। তিনি 1970-এ অবসর নিলেন, কিন্তু তার দেশের মানুষ, তার জার্মানরা তাকে কিন্তু কোনোদিন ভুলতে পারেনি। 1971 থেকে 74-এ বনে ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসেবে এরিক হার্টম্যান নেতৃত্ব দেন। এরপর কেটে গেছে অনেক দশক। এরিক হার্টম্যান অবসর নিয়েছেন, শান্ত জীবনযাপন করেছেন তার জীবন সঙ্গিনী উর্সুলার সঙ্গে এবং অবশেষে 20 সেপ্টেম্বর 1993 খ্রিস্টাব্দে 71 বছর বয়সে, অর্থাৎ পরিণত বয়সেই এরিক হার্টম্যান ইহলোক ত্যাগ করেন। এই আগুন পাখি আকাশে মিলিয়ে গেলেন, রেখে গেলেন তার সর্বসত্তা তার পিতৃভূমির কাছে। মজার কথা শুনবেন, 93-তে এরিক হার্টম্যানের মৃত্যুর পর 1997-তে রাশিয়ানরা অবশেষে স্বীকার করলো যে এরিকের বিরুদ্ধে তারা যতগুলো অভিযোগ করেছিল সমস্ত অভিযোগই ছিল মিথ্যা। অর্থাৎ সারাটা জীবন ধরে মিথ্যা অভিযোগে একজনকে দোষে তার মৃত্যুর পর রাশিয়ানরা সিদ্ধান্ত নিল যে তাদের প্রচারগুলো ভুল ছিল এবং যুগে যুগে কালে কালে কমিউনিস্টরা এভাবেই
ভুল তথ্য পরিবেশন করে, কুৎসা করে, অপপ্রচার করে তাদের প্রতিপক্ষকে দমিয়ে রাখতে চেয়েছে, কিন্তু শেষে দমিয়ে রাখতে পারে। এরিক হার্টম্যানের খুব পছন্দের রং ছিল ব্ল্যাক টিউব, অর্থাৎ একটু কালচে সবুজ একটা রং। JG-71 2016 সাল, বুঝতেই পারছেন আজ থেকে জাস্ট কয়েক বছর আগে। এখন অত্যাধুনিক যুদ্ধ বিমান এসে গেছে। জার্মানির কাছে আছে ইউরোফাইটার টাইফুন, যার গতি একেবারে 2 থেকে 2500 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু JG-71 সেই স্কোয়াড্রন এরিক হার্টম্যানকে কিন্তু ভোলেনি। মৃত্যুর এতগুলো বছর পরেও 2016-তে সেই JG-71 তাদের ইউরোফাইটার টাইফুনকে রাঙিয়ে দিল সেই ব্ল্যাক টিউব। সুতরাং এই হলো এরিক হার্টম্যানের কাহিনী। একজন আগুন পাখি, একজন অনমনীয় যোদ্ধা, একজন আপোষহীন সংগ্রামী। তিনি স্বপ্ন দেখেছিলেন যে আকাশেই যুদ্ধ করবেন, শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করবেন এবং হয় শত্রুকে ধ্বংস করবেন, নয়তো শত্রুর মারণাস্ত্রে নিশ্চিহ্ন হয়ে যাবেন। শত্রুরা তাকে ধ্বংস করতে পারেনি। তিনি অনমনীয় স্বাক্ষর রেখে গেছেন নিজের দক্ষতার। তিনি তার চ্যান্সেলরের প্রতি আদ্যন্ত বিশ্বস্ত ছিলেন। তার চ্যান্সেলর ভালো কি খারাপ সেটা তার কাছে বিচার্য হয়। তিনি মনে করেছিলেন তার চ্যান্সেলর যা করছেন তা দেশের জন্য করছেন এবং তার কর্তব্য নিজের পিতৃভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করা। তিনি যা কর্তব্য বলে মনে করেছিলেন ঠিক সেটাই করেছিলেন। এই হলো এরিক হার্টম্যানের কাহিনী। ভারতে আজ পর্যন্ত, বাংলা তো বটেই, অন্য কোনো ভাষায় এরিক হার্টম্যানের এই জীবন কাহিনী নিয়ে, এই প্রজ্জ্বল জীবন ধারা নিয়ে ভ্লগ হয়েছে বলে আমার অন্তত জানা নেই। আমি হয়তো প্রথম এই ভ্লগ করলাম। এক বিস্তৃত মহানায়ককে তুলে আনলাম আপনাদের চোখের সামনে। এরিক হার্টম্যানকে নিয়ে আমার এই ভ্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন। যারা আমার গত সপ্তাহের ভ্লগ এখনো দেখেননি, অতি অবশ্যই সেই কোহিনূরের ভ্লগ প্লিজ দেখবেন, কারণ আপনাদের উৎসাহে কিন্তু আমি আরো অগ্রসর হতে পারবো। আর আজকের এরিক হার্টম্যানের ভ্লগ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আমাকে ক্রমাগত উৎসাহিত করে যাবেন, যাতে আগামী দিনে আরো নানা চিত্তাকর্ষক বিষয় আপনাদের সামনে আমি দীপায়ন উপস্থিত করতে পারি। সুতরাং আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আসবো, কথা দিলাম। বিষয়টা কিন্তু চিত্তাকর্ষকই হবে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত জার্মান বন্ধুত্ব দীর্ঘজীবী।